ভর্তুকি দিতে দিতে ওনারা আমাদেরকে ছাদে তুলে দিছে। এই দেখেন থাইল্যান্ডের লোকাল বাস, শাকা শাক থাই ভাত তুলে নিয়ে আসি। প্রিয় একটা জায়গা, এটা হচ্ছে থাইল্যান্ডের পাতায়ার ইন্টারন্যাশনাল হাইওয়ে। চলেন এবার মাইলেজের হিসাবটা করি। যে চীনের যে পেট্রোলটা নিছিলাম এর আগে, ওইটার চাইতে এই বছর কত রেমিটেন্স পাঠাইছেন বাংলাদেশে, টোকভারটা সেইটারে খুলি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আজকে হচ্ছে আমার সেই আনন্দের দিন যেদিন আমি 130 টাকা লিটার হিসাবে পেট্রোল দ্বিতীয় দফায় কিনতে যাচ্ছি। অর্থাৎ এর আগে নিছিলাম হচ্ছে আরও একবার, কেমন সেই ফুয়েলটা শেষ। এবারে আমাকে দ্বিতীয় দফা 130 টাকার সঙ্গে যুদ্ধ করতে যেতে হবে। তবে এবার কিন্তু আমি আবারও স্মরণ করতেছি বাংলাদেশের জ্বালানি বিভাগকে, বাংলাদেশের জ্বালানি প্রতিমন্ত্রী, বিবিসির চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট যারা অনেক যুদ্ধ করে তেলের মূল্য, জ্বালানি তেলের মূল্য এই অক্টেন হচ্ছে প্রতি লিটার 135 আর পেট্রোল প্রতি লিটার 130 টাকায় নিতে আমাদেরকে ভীষণভাবে সহযোগিতা করছে। তাদের প্রতি অনেক শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আপনাদেরকে এমন একটা খবর দিব, ঠিক আছে, রেডি থাকেন। এমন একটা খবর দিব আমার বাইকের মাইলেজ সম্পর্কে, আপনারা কিন্তু পিলে চমকে যাবেন। বিশেষ করে যারা পালসার এনএস ব্যবহার করে তারা কিন্তু ভাই নৈরা চৈরা বসেন। খবর আছে কিন্তু আজকে এমন একটা জিনিস দিব, এবং সত্যি বলতেছি, আমি কিন্তু মানে অযথা কোনো ধরনের সস্তা জনপ্রিয়তার জন্য এই কথাটা বলতেছি না। এমন রেজাল্ট দিব আজকে, অপেক্ষা করেন। আবারও প্রথমে বন্দনা করতেছি আমাদের বিদ্যুৎ জ্বালানি বিভাগের বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী, তারপরে বিপিসির চেয়ারম্যান। ভর্তুকি দিতে দিতে ওনারা আমাদেরকে ছাদে তুলে দিছে, সুতরাং তাদের প্রতি তো একটা কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। আজকে যে দিনে 130 টাকা লিটার পেট্রোল ভরার জন্য দ্বিতীয় দফা আমাকে যেতে হচ্ছে। তো আমাদের দেশের মন্ত্রীরা তো যখন তেলের দাম বাড়াইছে তখন অন্য দেশের সাথে তুলনা করে বলছে যে পৃথিবীর বিভিন্ন দেশে, হ্যাঁ, জ্বালানি তেলের দামের চেয়ে বাংলাদেশে নাকি জ্বালানি তেলের দাম কম আছে। তারা চীন, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের উদাহরণ টাইনা আমাদেরকে শান্ত করার চেষ্টা করছে। ঠিক আছে, আমরা শান্ত হয়েছি। তাইলে আমি যদি বলি এখন আমি থাইল্যান্ডে আছি, তাইলে কি কথাটা ভুল হবে? একটুও কিন্তু ভুল হবে না, কারণ তারা যেহেতু ওই সমস্ত দেশের সাথে আমাদেরকে কম্পেয়ার করে বোঝাইয়া ঠান্ডা করার চেষ্টা করছে। তাহলে আমি যদি এখন বলি যে আমি থাইল্যান্ডে আছি, এটা কিন্তু একদমই ভুল হবে না। হ্যাঁ, ঠিক আছে, আমি এখন থাইল্যান্ডে আছি। এই দেখেন থাইল্যান্ডের লোকাল বাস, ঠিক আছে, এইটার পেছনে একটা সিগন্যাল লাইটও নাই। কি অবস্থা রে ভাই, এই থাইল্যান্ডের বাস, একটা সিগন্যাল লাইটও নাই। ও হ্যাঁ, আমি কিন্তু থাইল্যান্ডের ব্যাংককে আছি, ঠিক আছে। এই দেখেন ব্যাংককের একটা অজপাড়াগায় ঢুকলাম, দেখছেন? ও মা গো, ব্যাংকক। এটা হচ্ছে ব্যাংককের রাস্তা, দেখছেন কি সুন্দর একটা রাস্তা। এখানে টপ স্পিড বর্তমানে আমার আছে হচ্ছে 500 কিলোমিটার পার আওয়ার। কাওয়াসাকি নিজে ফেল হয়ে গেছে। এই দেখেন এখন ঢুকছি হচ্ছে ব্যাংককের একটা এক্সপ্রেসওয়েতে। এই এক্সপ্রেসওয়েতে দেখেন মানুষজনের কি অবস্থা। গাড়ি না, এই এক্সপ্রেসওয়েটা বানাইছে হচ্ছে মানুষের জন্য। আর এই যে দেখছেন রোড রাখা রাস্তার মধ্যে, এই দেখেন রাস্তার মধ্যে লাউ শাক, শাকা শাক, ব্যাংককের এক্সপ্রেসওয়ে। এই দেখেন থাইল্যান্ডের ব্যাংককের রাস্তার মধ্যে আনারস, পেয়ারা, আমড়া, জাম্বুরা এগুলার ভর্তা বেচে আর কি। দেখেন এই দেখেন থাইল্যান্ডের ছাগল, দেখছেন সেই রকম কিন্তু থাইল্যান্ডের ছাগল। বাবারে বাবা, ব্যাংকক শহরটা বিশাল বড়, শেষ হতে চায় না। আর আজকে ব্যাংককে এত তাপমাত্রা, ওফ, মাথা নষ্ট। আমার যে এটিএম বুথ, যেখান থেকে টাকা তুলে তারপরে ফুয়েল নিতে যাব, সেটা এই ব্যাংককে অবস্থিত। এই যে এখানে চলে আসছি। ওই আস্তে আমার একটু জায়গা দেবো ভাই, আমি তো ফরেনার, অন্য দেশ থেকে আসছি, তো আমার প্রতি সবাই একটু সম্মান দেখাইবা, সাইড দিবা। চলে আসছি আমার এটিএম বুথের সামনে। এই যে এটা হচ্ছে ব্যাংককে অবস্থিত প্রাইম ব্যাংকের বুথ, ঠিক আছে। 1971 সালে আমি এখানে একটা অ্যাকাউন্ট খুলছিলাম, অ্যাকাউন্টটা এখনও আছে। তো চলেন আগে টাকা না, সরি, এটা তো হচ্ছে বাত। হ্যাঁ, ব্যাংককে তো টাকা নাই, এখানে হচ্ছে বাত, থাই বাত।
থাই বাত তুলে নিয়ে আসি। থাইল্যান্ডের এই ব্যাংককের এই এটিএম বুথের অবস্থা এত খারাপ, তুলছি হচ্ছে মাত্র 1000 বাত। হ্যাঁ, এই 1000 বাত তুলতে আমার মানে পুরা বোম্বাই রয়ে গেছে। একটা বাটনে প্রেস করলে মানে একটা কমান্ড দিলে এই কমান্ডটা রিডিং হইয়া আউটপুট হইতে সময় লাগে আনুমানিক 5 থেকে 10 সেকেন্ড। তো বুঝেন থাইল্যান্ডের ব্যাংককের এটিএম বুথের কোয়ালিটি কীরকম, কি জঘন্য রে বাবা, বিরক্ত লেগে গেছে। একটা বোতাম চাপি, এরপরে লে হালুয়া, দাঁড়ায় থাক 10 সেকেন্ডের জন্য। অসহ্য অসহ্য, থাইল্যান্ড নাকি ডিজিটাল হয়ে গেছে। উর্রে উর্রে উর্রে, এখন আমি আছি আমার প্রিয় একটা জায়গা, এটা হচ্ছে থাইল্যান্ডের পাতায়ার ইন্টারন্যাশনাল হাইওয়ে। এই হাইওয়ের একদিক দিয়ে আপনি চলে যেতে পারবেন থাইল্যান্ডের সামুত সংক্রাং সিটিতে, আরেক দিক দিয়ে আপনি চলে যেতে পারবেন আমেরিকা, আরেক দিক দিয়ে আপনি চলে যেতে পারবেন নোয়াখালীতে। ঠিক আছে, তো আমি এখন আমেরিকা যাব না, সময় কম, আর আমেরিকার মতো ছোটো মোটো দেশে আমি যাই না। তো আমি এখন চলে যাব হচ্ছে থাইল্যান্ডের সামুত সংক্রাঙের রাস্তায়। এই আমি যে তেলটা নিব সেটা পড়ছে কিন্তু থাইল্যান্ডের সামুত সংক্রাঙে। ঠিক আছে, চলেন, এই যে বা দিকে এখন ঢুকতেছি, এই যে এইটাই হচ্ছে থাইল্যান্ডের সামুত সংক্রাঙের রাস্তা, এবং এখান থেকে কিন্তু সামুত সংক্রাং শুরু। উর্রে উর্রে উর্রে, আমি এখন আছি থাইল্যান্ডের সামুত সংক্রাঙে। ওয়েলকাম ওয়েলকাম সামুত সংক্রাং। এই সামুত সংক্রাংবাসী, তোমরা কে কোথায় আমাকে একটু কংগ্রাচুলেশন জানাও। তোমাদের দেশে আসছি 130 টাকা লিটার, আরে সরি ধর 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 130 বাত লিটার পেট্রোল ক্রয় করার জন্য। এই সালার সামুত সংক্রাঙ্গের রিক্সা দেখো, একজন তরুণী কিভাবে হিলিঝিলি করতে করতে কথা বলতে বলতে যাচ্ছে। নিশ্চয়ই সামুত সংক্রাঙ্গের তরুণীরা খুবই খুবই রোমান্টিক। এই দেখেন এই দেখেন এই দেখেন সামুত সংক্রাঙ্গের গরুগুলা কি সাহসী, রেবের গাড়ি আটকাই দিছে। ওরে সর্বনাশ, কি ডেঞ্জারাস ব্যাপার রে ভাই। ওই সালার সামুত সংক্রাঙ্গের গরু, ভয়াবহ অবস্থা, পুরা রাস্তা তারা হরতাল করে দিছে। এই তো সেই সেই পেট্রোল পাম্প, আমার ঐতিহাসিক সামুত সংক্রাঙ্গের পেট্রোল পাম্প। ও ওরে বাইরে ভাই, কি সিরিয়াল, চারজনের পরে হচ্ছে আমার। তো তারা নিবে হচ্ছে অকটেন, এই জন্য তারা ওই লাইনে, আমি নিব পেট্রোল, তাই আমি এই লাইনে। ও মাই গড 130 টাকা লিটার পেট্রোল, চিন্তা করা যায়, চিন্তা করা যায়। আজকে আমি দ্বিতীয় ডোজ খাচ্ছি, প্রথম ডোজ খাইছিলাম আনুমানিক 8-10 দিন আগে, আর এখন চলছে আমার দ্বিতীয় ডোজ। তৃতীয় ডোজে হবে আমার বুস্টার ডোজ। কাকা কেমন আছেন? ফুল ট্যাঙ্কি এই গলা পর্যন্ত দিয়ে দিন। হ্যাঁ আমি দেখতেছি, হ্যাঁ আমি দেখে নিছি কাকা, দেখে নিছি। ভালো আছেন আপনি? তেল নিতেছি আর জ্বালানি প্রতিমন্ত্রীর নাম স্মরণ করতেছি, বিবিসির। হ্যাঁ জি জি, আসলে স্বাভাবিক স্বাভাবিক। জি 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 জি, মাথা আসলে ঠিক রাখা আসলে মুশকিল। হ্যাঁ দেন, সমস্যা নাই। হ্যাঁ দেখতেছি দেখতেছি। হ্যাঁ হ্যাঁ থাক থাক থাক, ব্যাস 1260 টাকার ফুয়েল, 9.69 লিটার। আপনি তেল দেন, আমি নাইমে টাকা দিচ্ছি। 9.69 লিটার, 9.69 লিটার নিয়ে নিলাম। আল্লাহর এই পকেটটা খালি হয়ে গেছে। থাই বাথ দিয়ে দিছি 1260 টাকা, আর নিলাম হচ্ছে 9.69 লিটার ফুয়েল পেট্রোল। হ্যাঁ, তো চলেন এবার মাইলেজের হিসাবটা করি, যেটা ভিডিওর শুরুতে বলছিলাম যে আপনাদেরকে চমকাই দিব। 9.69 লিটার, 9.69 লিটার, নাহলে ভুলে যাবো। 9.69 লিটার। তো দেখেন মাইলেজের হিসাব আমি যেটাতে রাখি সেটা হচ্ছে ট্রিপ এ মিটার। হ্যাঁ, ট্রিপ 1 মিটার, এটার রিডিং আছে কই 555.7 কিলোমিটার। ঠিক আছে, আর ঢুকাইছি কত 9.69 লিটার। এবারে ক্যালকুলেটর বাইর করি, ক্যালকুলেটর বাইর করলাম। ওকে, তাইলে আমি ট্রিপ 1 মিটারে আমার রিডিং আছে বর্তমানে, অর্থাৎ আমি আগের তেলটা পুরাইয়া চালাইছি 555.7 কিলোমিটার। এটারে ভাগ দিব, এখন নিছি কত 9.69 লিটার। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। ও জ্বালানি প্রতিমন্ত্রী, ও বিপিসির চেয়ারম্যান, আপনারা দেখে যান
আমি মাইলেজ পাইছি পার লিটার পেট্রোলে 57.34 কিলোমিটার। ও মাই গড, এটা কখনোই হইতো না যদি পেট্রোলের দাম 130 টাকা লিটার না হইতো, অনেস্টলি স্পিকিং। ঠিক আছে, ও মাই গড, আমি 57.37 কিলোমিটার মাইলেজ পাইছি রে ভাই। ওরে বাইরে ভাই, আমি পুরা ফিদা হয়ে গেছি। এখন ট্রিপ 1 মিটারটার 0 কইরা আমার রাইড স্টার্ট করি, তারপরে বাকি কথাবার্তা যাইতে যাইতে বলবো না। এই বেটা 0 হয়েছে। ও মাই গড, এটা আমি কি দেখলাম, 57.34 কিলোমিটার মাইলেজ পার লিটার পেট্রোলে। প্রথমবার পেট্রোল নিয়েছিলাম চীন থেকে, আর এবারে নিচে হচ্ছে থাইল্যান্ডের সামুদ সংক্রাং থেকে। তো দেখি সামুদ সংক্রাঙের পেট্রোলটা কেমন। ওরে সর্বনাশ, এ তো আমি সেলফ ধরার আগে স্টার্ট হয়ে গেছে। আরে বাপ রে বাপ, মানে আমি বুঝলাম না, সেলফে চাপ দেওয়া লাগলো না, খালি মোটামুটি একটু টাচ হয়েছে, মানে আসলে ওইভাবে ধরাও হয় না, আর এমনি স্টার্ট নিয়ে নিছে। ও মাই গড, এ তো প্রচুর কারেন্ট। হ্যাঁ, এ তো আমি দেখতেছি চীনের যে পেট্রোলটা নিয়েছিলাম এর আগে, ওইটার চাইতে প্রচণ্ড পরিমাণে কারেন্ট। তো যাক ভাই, কারেন্ট যাই বেশি হোক, আমার দরকার মাইলেজ। চীনের পেট্রোলে আমি মাইলেজ পাইছি 57.34 কিলোমিটার। এই থাইল্যান্ডের হাই ভোল্টেজ হাই কারেন্টের পেট্রোল কি আমাকে 57.34 কিলোমিটার মাইলেজ দিতে পারবে? যাতে কি এটা মেনে নিবে? এখন দেখা যাক, থাইল্যান্ডের পেট্রোল দিয়ে আমি চলতে থাকি, তারপরে যখন শেষ হবে আবার ফুল ট্যাঙ্ক করার সময় হিসাব করে দেখব চায়না ভার্সেস থাইল্যান্ডের সামুদ সংক্রাঙের পেট্রোলের মাইলেজ কার কত বেশি। এমনিতে কারেন্ট বেশি পাইছি কিন্তু থাইল্যান্ডের পেট্রোলে। ঠিক আছে, চাইনিজের ব্যাপারটা হয়েছিল কি, যখন আমি সেলফ দেওয়ার পরে চাপ দেওয়ার পরে স্টার্ট নিয়েছিল। থাইল্যান্ডেরটা দেখলাম কি, মানে চাপ কি দিমু, খালি মানে আঙুলটা খালি সেলফের কাছে খালি গেছে, এমনি স্টার্ট নিয়ে নিছে। ওরে সর্বনাশ, আর আরপিএম এত পুরো হাই ভোল্টেজ আরপিএম। ও মাই গড, এত দেখতেছি। এই যে দেখেন, আগে যখন চায়নারটা নিয়ে চালাইছিলাম তখন এর দূর ধরলে আরপিএম চলে যেত 8-10 হাজারে, আর চায়নারটা এখন আমি দেখতেছি 20,000। এখন এই থাইল্যান্ডের পেট্রোলে আমি এতটুকু ধৈর্য থ্রটল আমি আরপিএম পাই দিছি 20,000। ও মা গো, চিন্তা করা যায়। এই যে আপনারা দেখলেন যে 57.34 কিলোমিটার মাইলেজ পার লিটার পেট্রোলে পাইছি, তো এটা আসলে কেমনে পাইছি, এই জিনিসটা আমি পুরোপুরি ব্যাখ্যা করব আমার আরেকটা ভিডিওতে। ঠিক আছে, এবং ওই ভিডিওতে আমি অনেক কথাবার্তা বলবো, এই জন্য আমি এই ভিডিওতে ওইটা নিয়ে আর কিছু কথাবার্তা বলতেছি না, তাইলে ভিডিও এটা অনেক বড় হয়ে যাবে। তো ওইটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, আর ওই ভিডিওটা পাবেন হচ্ছে আমার রিকু ব্লগস চ্যানেলে। চলে আসছি থাইল্যান্ডের সামুদ সংক্রাঙের সাইড ফিডের আমার ওই প্রিয় দোকানটা। এই হচ্ছে ওই দোকানটা, এটার নাম হচ্ছে রাইডার্স চয়েস, আর ইনি হচ্ছেন মালিক। তো ইনি একজন বাঙালি, থাইল্যান্ডে দোকান হইলেও তিনি কিন্তু বাংলায় কথা বলতে পারে। ঠিক আছে, তিনি কিন্তু প্রচুর রেমিটেন্স বাংলাদেশে সব সময় পাঠায় থাকে। তো সবাই তার জন্য দোয়া করবেন, সেজন্য থাইল্যান্ড থেকে আরও বেশি বেশি করে রেমিটেন্স বাংলাদেশে পাঠাইতে পারে। তো ভাই, কি অবস্থা? থাইল্যান্ডের জীবন কেমন কাটতেছে আপনার? কেমন কাটতেছে? এই বছর কত রেমিটেন্স পাঠাইছেন বাংলাদেশে? ছি ভাই, এত কম হইলে তো হবে না, আরও বেশি করে পাঠাইতে হবে। হ্যাঁ, এই তো বাইকের সাপ্তাহিক কাজকর্ম করতেছি থাইল্যান্ডের সামুদ সংক্রাঙে। ঠিক আছে, প্রচুর ধুলা পড়ে গেছিলো। প্রতিদিন তো অফিসে যাতায়াতের সময় আমাকে 300 ফিট অতিক্রম করতে হয়, বাসা থেকে আপ ডাউন 50 কিলোমিটার, প্রচুর রাস্তা, এবং ঢাকা শহরের থাইল্যান্ডের প্রচুর ধুলা আমার বাইকটার প্রতিদিনই অত্যাচার করে নির্মমভাবে। আর বাইক আমি যতবার ওয়াশ করি ততবার একটা কাজ করি, এই সাইডে স্পকেটের যে ছোটো কভারটা সেটারে খুলে তারপরে সেই কভারটারে সহকারে ধুই। কারণ কি, ওই কভারের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ধুলা আটকায়, আর এই ধুলাটারে যদি পরিষ্কার করা না হয় তাহলে ওই ধুলার প্রভাবে চেইনে বাজে একটা শব্দ আসার আশঙ্কা আছে। তার চাইতে বড় সমস্যা হচ্ছে কি, চেইনটা দ্রুত, এই স্পকেটটা আর কি দ্রুত ক্ষয় হয়ে যায়। তো প্রত্যেকবার ওয়াশের সময় আমি এই নিয়মটা পালন করি। ইয়েস, কাজকর্ম শেষ, সাপ্তাহিক টুকটাক রক্ষণাবেক্ষণ। তো এই তো আজকে দামি ফুয়েল থাইল্যান্ড থেকে নিলাম, বাইকটারে ঠিক করলাম, সেটাও করলাম হচ্ছে থাইল্যান্ড থেকে। ঠিক আছে,
মাইলেজ পেলাম মারাত্মক রকমের চাইনিজ ফুয়েল থেকে। এসবের মধ্য দিয়ে এবং পরিশেষে জ্বালানি দপ্তরে যারা কাজ করছেন বাংলাদেশে এবং যারা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে অনেক কঠোর পরিশ্রম করছে, তাদের প্রতি সংগ্রামী অভিনন্দন জানিয়ে শেষ করে দিচ্ছি আজকের রিকু 360 ডিগ্রির এই ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটর সাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন, আর মোটর সাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করিবেন। খোদা হাফেজ।